আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন সবাই? আমরা ইতিমধ্যেই ডিউ ফাইনাল গেটওয়ে টেস্ট পরীক্ষা দিয়েছি। সো এই অংশের বাংলা অংশ নিয়ে কথাবার্তা শুনি আমরা আজকে। বাংলা প্রশ্নগুলো আমরা উত্তর দিয়েছি এবং কার কোন সেটে আমাদের কি ভুলগুলো হয়েছে, কি শুদ্ধ হয়েছে, উত্তরগুলো কি, সেগুলো আমরা একটু খুব সংক্ষেপে উত্তরগুলো জেনে নিব। সো সেট নাম্বার 1 এ সেটে আমরা প্রশ্নগুলো দেখি প্রথমে। যাদের প্রশ্ন এ সেটে পরীক্ষা হয়েছে আমরা উত্তরগুলো মিলিয়ে নিব। সো প্রথম প্রশ্ন ছিল আবিধানিকভাবে সাজানো শব্দত্রয় কোনগুলো? তাহলে এই তিনটি শব্দ আছে সবগুলো অপশনের মধ্যে। এই শব্দত্রয় তিনটি শব্দ, এই তিনটি শব্দের মধ্যে কোনগুলো সাজানো গুচ্ছ? তো আমরা একটু দেখি। উত্তর হচ্ছে অপশন ক। কিন্তু অপশন ক কেন? ধরেন এখানে আমাদের আবিধানিক ক্রমটা শেখার জন্য আমরা কি জানি? যেখানে ভিন্নতা সেখানে উত্তর, না? যেখানে ভিন্নতা সেখানে উত্তর। তো ভিন্নতা খুঁজবো আমরা, ভিন্নতা খুঁজে উত্তরগুলো পেয়ে যাব। যেখানে ভিন্নতা সেখানে উত্তর, এটা হচ্ছে আমাদের মূল ক্লু যে আমরা আসলে উত্তরগুলো করব কিভাবে, সেটার হচ্ছে মূল রোলস হচ্ছে এটা। তো প্রথম অপশনে আমরা যদি দেখি একটু, অপশন ক তে যদি খেয়াল করি, খ খ খ ভিন্নতাকে আসছে? আসে না কিন্তু। তো খ বললে অ আছে, এখানে আছে আ, এখানে আছে আ। সো এখানেও কিন্তু ভিন্নতা আসছে না? একটার মধ্যে অ, বাকিগুলোর মধ্যে আ। তাহলে নিশ্চয়ই আমরা জানি অটা প্রথমে হবে, আটা পরে হবে। তাহলে এই পর্যন্ত ঠিক আছে, তাহলে এইটুকু সিকোয়েন্স ঠিক আছে। এবার দুই আয়ের মধ্যে ভিন্নতা দেখব। তাহলে আ পর্যন্ত যেহেতু ভিন্নতা চলে গেছে, সো আয়ের পরে আছে, এখানে দেখতে পাচ্ছি আমাদের হ্রস্ব ই আছে, এখানে আছে হচ্ছে ব। তো আমাদের যে আবিধানিক ক্রম আছে, অভিধানের যে ক্রমগুলো বর্ণের, সেখানে হ্রস্ব ই আগে নাকি ব আগে? হ্রস্ব ই আগে। তাহলে এটা ঠিক আছে। তাহলে বাকিগুলো ঠিক নাই কেন বুঝতে পারছি আমরা, মিলে নেব উত্তরটা। ওকে, 2 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ। এই স্থূল অংশ বলতে কি বোঝানো হয়েছে? স্থূল অংশ বলতে বোঝানো হয়েছে পণ নির্ধারণ ও অলঙ্কারের হিসাব নিকাশ। পণ মানে কি? যৌতুক। আমরা জানি অপরিচিত গল্পের মধ্যে এই কথাগুলো বলা আছে। আমরা এখানে অনুপমের বিবাহের প্রসঙ্গে অনুপম বলছিল যে এই তার বিয়ের যে পণ, সেই পণ বা যৌতুকের যে অংশটুকু, সেটাও একেবারেই এক প্রধান অংশ। আসলে এটা একবারে ফেলনা কিছু না। তৃতীয় কোশ্চেন, নিচের কোনটি স্বরভুক্তির উদাহরণ? স্বরভুক্তি মানে কি? স্বরভুক্তি মানে হচ্ছে আমরা জানি মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ। তো এই মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ একটা সহজ টেকনিক হচ্ছে যুক্তবর্ণ ভাঙলেই সেটা কি হয়? মধ্য স্বরাগম হয়। তাহলে এই যুক্তবর্ণ গ রফলা ছিল, এখানে গ আর র আলাদা হয়ে গেছে, তাহলে উত্তর হচ্ছে এটা, তাই কিনা? হ্যাঁ। তো এইটা এইভাবে গ্রাম থেকে গ্রাম, ক্লাস থেকে ক্লাস, ব্রাশ থেকে বেরাস, এই শব্দগুলো, এইগুলো ফিল্ম থেকে ফিলিম, যুক্তবর্ণ ভাঙলেই মধ্য স্বরাগম। যুক্তবর্ণ না ভেঙেও মধ্য স্বরাগম হইতে পারে, কিন্তু যুক্তবর্ণ ভাঙলে অবশ্যই সেটা কি? মধ্য স্বরাগম। প্রশ্ন হচ্ছে এইটা তাহলে কি? এই যে হ্রস্ব ই আসলো, এটা মধ্য স্বরাগম না কেন? কারণ হচ্ছে যুক্তবর্ণের পূর্বে যদি হ্রস্ব ই অথবা হ্রস্ব উ আসে, ই অথবা উ বর্ণ আসলে তাকে আমরা বলি অপিনিহিতি। অপিনিহিতি নর্মালি আমরা জানি যে পরের হ্রস্ব ই বা হ্রস্ব উ আগে আসলে অপিনিহিতি হয়। কিন্তু এটা ছাড়াও যদি যুক্ত ব্যঞ্জনের পূর্বে হ্রস্ব ই অথবা হ্রস্ব উ বর্ণ চলে আসে, তার নামও অপিনিহিতি। জিলাপি থেকে জিলিপি, তাহলে কি? দেখেন তো, এই একটা দুইটা স্বরের প্রভাবে মাঝখানের স্বরটা চেঞ্জ হয়েছে কিনা, পরিবর্তন হয়েছে কিনা? এই পরিবর্তন হইলে সংগতি। আর যেহেতু স্বরের পরিবর্তন হচ্ছে, এখানে তার নাম স্বর সংগতি। আর স্বরসংগতিটা এটা এখানে হয়েছে চেঞ্জ কোনখানেরটা? মাঝখানেরটা। এখানে তার নাম হচ্ছে মধ্যগত স্বরসংগতি। মধ্যগত স্বরসংগতি, মধ্যগত স্বরসংগতি। তাহলে আজ থেকে আজই তাহলে কি? এই হ্রস্বইটা আমার কি আগে আসছে বর্গীয় জ নাকি পরে? আমরা জানি কার সবসময় ব্যঞ্জনের পরে বসে। তাহলে এই হ্রস্বই কিন্তু দেখা যাচ্ছে বর্গীয় জয়ের আগে, কিন্তু আসলে আছে কোথায়? বর্গীয় জয়ের পরে আছে। তাহলে পরে আসছে মানে আগমন হয়েছে।
আর আগমন হচ্ছে কে, স্বর নাকি ব্যঞ্জন? স্বর। তাহলে স্বরের আগমন মানে স্বরাগম, যেহেতু শেষে আসছে, অন্তে আসছে, এই কারণে তার নাম হচ্ছে অন্ত স্বরাগম। তাহলে তৃতীয় কোশ্চেনের উত্তর আমরা বুঝে গিয়েছি। চতুর্থ কোশ্চেন, নিম্নের কোনটি সন্ধিস্বর? সন্ধিস্বর যে কথা, যৌগিক স্বর সেই কথা। যৌগিক স্বর যা সন্ধিস্বর তাই, সন্ধিস্বর যা যুগ্মস্বর তাই, যুগ্মস্বর যা সান্ধ্যক্ষর তাই। যৌগিক স্বর, সন্ধিস্বর, সান্ধ্যক্ষর, যুগ্মস্বর এবং দ্বিস্বর, এই সবগুলো একটা আরেকটা সমার্থক শব্দ। তো আমরা যারা যৌগিক স্বরধ্বনি চিনি তারা নিশ্চয় জানি উত্তর হচ্ছে এটা, কারণ যৌগিক স্বর আর সন্ধিস্বর সব এক কথাই। উত্তর হচ্ছে সি। 5 নম্বরে আসি, কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত? শুদ্ধ বানান আমরা জানি, রস্বই কিংবা মানে স্বর অ বা আ ভিন্ন অন্য স্বর আসলে, আ ভিন্ন অন্য স্বর আসলে কি হবে? এখানে মূর্ধন্য স হওয়া উচিত ছিল, দন্ত স আছে, ভুল। আয়ত্ত, সযোগ আয়ত্ত, আয়ত্ত বানানটা হচ্ছে এরকম। আয়ত্ত বানানে কখনো কি হয় না, ডাবল তো এর সাথে বফলা হয় না, তাহলে এখানে বফলা দেওয়া আছে, এই কারণে ভুল। দুর্যোগ, দূরবর্তী বুঝাতে দূর লিখতে কি হয়? দীর্ঘ হয়। দূরবর্তী না বুঝাইলে কখনো দীর্ঘস্বর দেওয়া যাবে না, তাহলে এটাও ভুল। উত্তর হচ্ছে সান্ত্বনা। এটা হইতে পারতো কিভাবে? এইভাবে হইতে পারতো, দুর্যোগ বললে শুদ্ধ হইতো। 6 নম্বর, বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। উক্তিটিতে ন্যাড়ার যে মনোভাব প্রকাশিত হয়েছে। বিলাসী গল্পে ন্যাড়া কে যখন হচ্ছে বিলাসী বলে একটু আগায় দিয়ে আসবো, পৌঁছে দিব, তখন বলছে বেটা মানুষ, মানে একটু লাগছে না, মেয়ে মানুষ বলছে ভয় পাবো কিনা। এটা সে বলছে, এই এটা বললে কি হয় নাকি, বেটা মানুষ আমি ভয় পাই, মেয়ে মানুষ আমার বলছে দাও, এটা কেমন দেখে না, বলছে পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। তো এই 6 নম্বরের কোশ্চেন কি হবে? এখানে হচ্ছে আত্মসম্মান বোধ। এই বাক্যের মাধ্যমে, এই উক্তির মাধ্যমে কি প্রকাশ পায়? আত্মসম্মান বোধ। জিহ্বা, আমরা জানি যে হ ব সর্বদা কার মতো হয় ভাইয়া? এই হ ব উচ্চারণ করলে আমরা জানি যে এই বটা সর্বদা ভয়ের মতো হয়, আর হটা আপনার ও হইতে পারে, উ হইতে পারে। তো এই যে হ বটা সব সময়, বটা আমরা জানি ভয়ের মতো হবে, কিন্তু একবার হচ্ছে আপনার হটা রস্য উ এর মতো, আর একবার ও এর মতো। এটা কখন? আমরা জানি যদি এই হ বয়ের পূর্বে অ অথবা আ পাওয়া যায় তখন এই হটা ও হয়, কিন্তু হ বয়ের পূর্বে যদি অ আ ভিন্ন অন্য স্বর পাওয়া যায়, অন্য স্বর বলতে কি বুঝবো? রস্য ই দীর্ঘ ই, রস্য দীর্ঘ রি, এ ওই ও ও, বাকি 9টা স্বরের যে কোনো একটা স্বর পাওয়া গেলে এই হটা হবে রস্য উ। তাহলে আমাকে বলেন এইটার উদাহরণ কেমন আছে? আহ্বান। তাহলে এই বটা হ ব যুক্ত হলে বটা সর্বদা কার মতো হবে? ভয়ের মতো হবে, দিলাম ভ। আর হটা কার মতো হবে এখানে বলুন তো? আগে আ আছে না, তাহলে হবে ও এর মতো, তাহলে আগে যা ছিল তাই, আ পরে যা ছিল তাই, আহ্বান। অনেকে এই ও এর নিচে হসন্ত দিতে চান, আধুনিক উচ্চারণে এটা চিন্তা করলেও আমার আগের উচ্চারণগুলো এরকম স্বরধ্বনির নিচে হসন্ত দেওয়ার নিয়ম নাই, কিন্তু আমাদের অপশনে যেহেতু স্বরধ্বনির নিচে হসন্ত দেওয়া আছে, তার মানে আধুনিক নিয়মটাই অ্যাপ্লাই করা হচ্ছে। তো এইটা আমরা বুঝছি এই অ অথবা আয়ের নিয়মে, কিন্তু জিহ্বাতে কি ভাইয়া অ আ আছে নাকি অন্য স্বর আছে? রস্বই কি অ আ নাকি অন্য স্বর? অন্য স্বরধ্বনি। তখন কিন্তু এই বটা ভ হইলেও এই হটা কিন্তু আর ও হবে না, হটা কি হবে তখন? উ হবে। আর বাকি যা ছিল তাই, উত্তর হচ্ছে জিহ্বা। এই বটা ভ হইছে আর এই হটা উ হইছে। বুঝতে পেরেছি? ওকে, 8 নম্বরে, কি জাদু বাংলা গানে, এই কিটা জাদুকে মডিফাই করছে না? তাহলে কি যেহেতু জাদুকে মডিফাই করছে, মডিফায়ার মানে হচ্ছে বিশেষণ পদ, তাহলে কিটা হচ্ছে একটা বিশেষণ পদ। 9 নম্বর, প্রতিদান কবিতায় বিষয়বস্তু হিসেবে গুরুত্ব পেয়েছে, আপনি আমার মানলেও আমি আপনাকে ভালোবাসা যাবো, এই ধরনের না? তাহলে কি? পরার্থপরতা। 10 নম্বর, গ্রামান্তর শব্দ শেষে আন্তর, অন্তর, মাত্র এগুলো থাকলে আমরা কি বলি? নিত্য সমাস।
গ্রামান্তর, দেশান্তর, লোকান্তর, যুগান্তর, গৃহান্তর, হ্যাঁ, এইগুলো হচ্ছে নিত্য সমাস। তাহলে 10-এর উত্তর হচ্ছে নিত্য সমাস। সরি, হ্যাঁ। 11তে আসি আমরা, যে বিষয়ে কোনো বিতর্ক নাই, যেখানে কোনো বিসংবাদ নাই, কোনো বিতর্ক নাই, সেটা হচ্ছে অবিসংবাদী, না? অবিসংবাদী, আমরা বলি অবিসংবাদিত নেতা, এই ধরনের কথা আছে না? 12, সেই ফুল আমাদেরই প্রাণ, এই 18 বছর বয়সের নাকি? তাই, ফেব্রুয়ারি 1969। আচ্ছা, সেই ফুল আমাদেরই প্রাণ, এই ফুলের বলতে কি বুঝিয়েছে? এটা ঢাবিতে প্রশ্ন আসছে, কয় মিনিট একবার এই প্রশ্নটা আসছিল। তো এই ফুল দ্বারা আসলে বুঝিয়েছে, পাঠ্য বই বলা আছে এটা হচ্ছে বাংলা ভাষা, যদিও এটা উত্তর হওয়া উচিত চেতনা, কিন্তু বলা হচ্ছে যেহেতু পাঠ্য বইয়ে যা বলা আছে সেই ভুলটা কিন্তু উত্তর হবে। ঢাবিতে উত্তরটা এমনটা ছিল, বাংলা ভাষা। 13 নম্বর কোশ্চেন, চ্যান্সেলর শব্দের পারিভাষিক শব্দ কি? ভাইস চ্যান্সেলর, ভিসি। আর একটা চ্যান্সেলর, চ্যান্সেলর হয় আমাদের রাষ্ট্রের যে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি তিনি তার ক্ষমতা বলে বাংলাদেশের সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সকল বিশ্ববিদ্যালয়ের তিনি চ্যান্সেলর হন, আচার্য হন। কি হন? আচার্য। আর ভাইস চ্যান্সেলর কি হন? উপাচার্য। উপ যোগ আচার্য মিলে উপাচার্য। তাহলে চ্যান্সেলরের বাংলা হবে আচার্য, আর ভাইস চ্যান্সেলর হলে কি হইতো? ভাইস চ্যান্সেলর হলে হইতো উপাচার্য। এটা ভিসি, যেটা বলি সংক্ষেপে আমরা ভিসি বলি, ভিসি। 14, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। এখানে মসি মাখা, মসি মানে হচ্ছে অন্ধকার বা কালো, তাহলে কালো বা অন্ধকারের মতো মাখা, তাহলে এটা হচ্ছে মেঘধারা, সরি অস্পষ্ট মহাকাল, মেঘধারা হবে না। কি বোঝানো হয়েছে এখানে? মেঘের কথা প্রশ্ন, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, এরপর বলা হচ্ছে গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এখানে এই মসি মাখা আসলে অস্পষ্ট মহাকাল, যে মহাকালকে নিয়ে স্পষ্ট কোনো ধারণা নাই, একটা আশঙ্কা কবির, যে মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে মহাকালে আমার সেই কৃতকর্ম যেগুলো আছে, সাহিত্যকর্ম যেগুলো আছে, আমার যে সোনার ধান আছে, যে আমার সোনালী কর্মগুলো আছে, এগুলো মনে হয় মহাকালের অতল গভীরে হারায় যাচ্ছে। আর হারায় গেলেই আসলে এটা তো সাফল্য হবে না, ব্যর্থ হবে, সফল হবে না। আচ্ছা, 15, লালসালু উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেজে যায়, বেজে চলে কোথায়? অবিশ্রান্ত মানে অবিরাম, ঢোলক বাজে কোথায়? দম পাড়ায় না? তো এই সেট এ তে যারা পরীক্ষা দিয়েছেন আশা করছি ভালো হয়েছে। লিখিত পরীক্ষার যে উত্তরটা, আমাদের নমুনা উত্তর একটা আপনারা পেয়ে যাবেন, সেখানে দেখেই দেওয়া হবে। লিখিতটা নিয়ে কথাবার্তা খুব একটা বলার প্রয়োজন মনে করছি না, এমসিকিউ নিয়ে আপনাদের খুব একটা সমস্যা মনে হয়। এবার দেখবো আমরা সেট বি। সেট বিতে প্রথম প্রশ্ন হচ্ছে, আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ নিচের কোনটি? আমরা আগেই দেখে আসছিলাম যে যেখানে ভিন্নতা সেখানে উত্তর। তো উত্তর দেখা যাচ্ছে আমাদের ডি দেখাচ্ছে। আমরা এই প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবগুলো অপশনে কি আছে ভাইয়া? গ আছে। প্রথম বর্ণ কি? গ। তাহলে গ মানে তো ভিন্নতা না। সো গ এর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে রস্য ই, এখানে আছে রস্য উ, এখানে আছে রি, এখানে আছে কি ওকার। ঝামেলা যেটা হচ্ছে অধিকাংশই উত্তর ক উত্তর করেছেন, যারা ভুল করছেন। কেন? সবার মাথায় প্রশ্ন হয়েছে এই যে চন্দ্রবিন্দু নিয়ে ভাবতেছেন, আরে এই যে চন্দ্রবিন্দু তো সবার আগে, তাই না? চন্দ্রবিন্দু সবার আগে, কিন্তু কাদের আগে? ব্যঞ্জনের আগে। কিন্তু চন্দ্রবিন্দুর আগে কি স্বর অ, স্বর আ, রস্য ই, দীর্ঘ ই, ও পর্যন্ত স্বরধ্বনিগুলো বসবে না? অনেকে এই যে চন্দ্রবিন্দুর সবার আগে ভাবতেছেন, সেই কারণে ভুলটা করছেন। সবার আগে বলতে ব্যঞ্জনের আগে, স্বরের আগে কিন্তু না। তো এখানে রস্য ই, রস্য উ, রি, ও, তাহলে সিকোয়েন্স ঠিক আছে নাকি? এই কারণে উত্তর হচ্ছে ডি। অন্যগুলো উত্তর না কেন? এখানে একটা ভালো কোয়েশ্চেন, একটা ভালো টেকনিক দেখেন। যখন এরকম 4টা 5টা 6টা শব্দ দেখবেন, তখন কাজ করবেন কি, প্রথম শব্দ মানে এই অপশনের প্রথমে কে বসতে পারে, শেষে কে বসতে পারে, এইটা মানে একটু চুট করে বের করে ফেলবেন। বের করে দেখেন তো, এখানে ধরেন আমি এই গ চন্দ্রবিন্দু পাচ্ছি, তো নিশ্চয়ই বুঝতেছি চন্দ্রবিন্দু বলে স্বরের পরে। তো এখানে প্রথমে আছে ওকার মানে ও আছে, এখানে রস্য উ আছে, এখানে রস্য ই আছে, এখানে রি আছে।
তো বুঝতে সবার মধ্যে 1 নম্বরে বসবে আমার রস্বইটা, আর সবার পরে বসবে চন্দ্রবিন্দুটা। কেন কেন? স্বরধ্বনির উপরে বসবে। আমি স্বরধ্বনি হিসাব করে করব। এখানে হিসাব করবো ও নিয়ে, কারণ স্বরধ্বনি তো চন্দ্রবিন্দু হিসাব পরে করবো, কারণ আগে তো স্বরধ্বনি হিসাব। তাহলে এখানে রস্ব ই রস্ব রি ও, তাহলে ওটা বলবো সবার শেষে। তাহলে এই অপশনগুলোর মধ্যে গিরীন্দ্র 1 নম্বরে আর গোয়ার 4 নম্বরে এমন কোথায় আছে আমি খুঁজে বের করে ফেলবো। তাহলে কিন্তু বাকিগুলো চিন্তা না করলে হয়, শুধু 1 আর 4 বের করতে পারলে হয়ে যায়। তখন দেখতে পাচ্ছি গিরীন্দ্র এটা আছে, তাহলে উত্তর হইতে পারতো, কিন্তু প্রথমে গিরীন্দ্র নাই, তাহলে এর উত্তর না, এটা গিরীন্দ্র আছে, তাহলে বি এবং ডি উত্তর হইতে পারতো। কিন্তু দেখা যাচ্ছে এখানে এই প্রথমে গিরীন্দ্র হইলেও শেষে গোয়ার আছে, এখানেও শেষে গোয়ার আছে, দুইটাই তো প্রথমেও যা শেষে তা, কিন্তু এইটা কিন্তু সবসময় হবে না, ম্যাক্সিমাম টাইমে এইটা হয় না। তো যদি এমন হয়ে যায় তখন আমি 3-4 দেখবো। যখন না হয়, যেমন ধরেন এরকম অপশন যদি একটাই হয় তাহলে এটা উত্তর, প্রথমে এটা শেষে ওইটা। কিন্তু যদি না হয় তখন কিন্তু আমি দেখব যে উত্তরটা সহজ হয়ে যাবে। আর যদি দুইটাই একই পাওয়া যায় তখন আমি তো ভিতরে 3 কে 4 কে এগুলা এই সিকোয়েন্সে মিলে বের করে ফেলবো। আশা করছি এটুকু বুঝতে পেরেছেন। দ্বিতীয় কোশ্চেন, বিয়ের দিন অনুপমের চুপ থাকার মাধ্যমে তার চরিত্রের কোন দিকটি ফুটে ওঠে? যদি সে ব্যক্তিত্ব সম্পন্ন হইতো, তার বিয়ের বাড়িতে মামা এরকম সেকরা নিয়ে এসা গহনা মাপতেছে, যৌতুকের মতো জিনিসের গহনা, আবার সে পরখ করতেছে খাঁটি না ভালো না খারাপ, খাঁটি নাকি অখাঁটি নাকি, এই যে বিষয়গুলো এত হীনম্মন্য কাজ, এত নিচু মনের কাজ করতেছে। ব্যক্তিত্ব সম্পন্ন হইলে তার শ্বশুর যখন বলছিল তোমার কি মত, তুমি কি বলো, কথা বলতো না, তাহলে এখানে হচ্ছে তার ব্যক্তিত্বহীনতা প্রকাশ পায়। 3 নম্বর, নিম্নে কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি? উত্তর হচ্ছে এটা, এটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিশ্ব যোগ মিত্র, নিপাতনে সিদ্ধ এটা, বাকি একটা কিন্তু নিপাতনে সিদ্ধ না। সো বাকি এটা কেমনে হয়? প্রথমটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত, বিশেষ নিয়মে সাধিত, তখন দেখবেন এটা হচ্ছে সমযোগকৃতি, সংস্কার, সংস্কৃতি, শব্দগুলো মনে আছে কিনা? ব্যঞ্জনের মধ্যে বিশেষ নিয়মে কিছু আছে। এটা হচ্ছে শর্ট যোগ যন্ত্র, এটা নিয়মের মধ্যে, এটা বিশেষ নিয়ম না, ব্যঞ্জনের একবার নিয়মের মধ্যে পড়ে, এটা শর্ট যোগ আনন। সো এগুলো আমরা যারা সন্ধি মোটামুটি পারি আমরা জানি। এটা একমাত্র অপশন বি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। 4 নম্বর, বাংলা ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি হচ্ছে রস্বই, ওই জিহ্বার যে ছকটা আছে সেই ছকটার অনুসারে। হ্যাঁ। 5 নম্বর হচ্ছে নিচের কোন শব্দটি অশুদ্ধ না মানে শুদ্ধ? উত্তর হচ্ছে এটা, এটা ঐকমত্য হইলে শুদ্ধ হইতো, একমতের সাথে ঐকমত্য, এটা সৌজন্য হইলে শুদ্ধ হইতো, সৌজন্য অথবা সুজনতা, এটা হলে শুদ্ধ হইতো। এটা হস্তি জুত রস্বইকার দিয়ে হলে শুদ্ধ হইতো, হস্তি বানানটা কিন্তু দীর্ঘই দিয়ে, কিন্তু হস্তি জুত বললে রস্বই দিয়ে। 6 নম্বরে, মৃত্যুঞ্জয় যে ক্লাসে পড়তো তা বর্তমানের কোন ক্লাসের সমান? অষ্টম। বিশ্ববিদ্যালয় শব্দের প্রমিত উচ্চারণ কি? তাহলে বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে উত্তর, এটা দিতে হচ্ছে না। 8, কোচিং জগতে সেরাদের সেরা, ফোকাস। তাহলে কোচিং জগতে এখানে বলা হচ্ছে বাক্যে প্রথম সেরা ও দ্বিতীয় সেরা, প্রথম সেরা এবং দ্বিতীয় সেরা বলছেন কোচিং জগতে সেরাদের সেরা। তাহলে সেরাদের আমার কি বিশেষণ পদের সাথে কি আমার বিভক্তি যুক্ত হয়? না, তাহলে এটা হচ্ছে বিশেষ্য পদ, তার প্রথমটা বিশেষ্য পদ, তার প্রথমে যদি বিশেষণ থাকে এটা উত্তর না, এটা উত্তর না, তাই কিনা? সো এবার উত্তর হবে হয়তো বি অথবা ডি। সো আপনি বের করে ফেলেন, সেরা তো বিশেষণ পদ, প্রথমটা বিশেষ্য পদ, উত্তর হচ্ছে সি। 9, ডমরুল বলতে বোঝায় আসলে ডুগডুগ জাতীয় একটা যন্ত্র। হরিণ চপল, এই চপল হচ্ছে অ্যাডজেক্টিভ, তো পরপদ যদি বিশেষণ পদ হয় সেটা কোন কর্মধারে হয়? উপমান কর্মধারা, উপমান। 11, এক কথায় প্রকাশ করো, ভোজন করার ইচ্ছা, বুভুক্ষা, বাকিগুলো দেখে নেবেন একটু। 12, ফেব্রুয়ারি 19 কবিতায় কতজন ভাষার সহিত আবার সালাম নামে রাজপথে,
সালামের চোখ আজ, আর বরকত বলে গাঢ় উচ্চারণে, তাহলে সালাম এবং বরকতের নাম আছে। 13 নোটেশন শব্দের বাংলা পরিভাষা হচ্ছে স্বরলিপি। 14 সালামের মুখে প্রতিভাষিত হয় কি? শ্যামল বাংলা। 15 লালসাল উপন্যাসে উল্লেখিত শস্যহীন জনবহুল অঞ্চলটি মজিদের জন্মস্থান। অপশন বি, সেট বি। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হওয়ার কথা না? সেট সি দেখি। প্রথম প্রশ্ন আবার সেই আবেদনিক ক্রম। এখানে দেখেন তো সবগুলো প্রথমে কি একই রকম? না, এখানে আ আছে কিন্তু আবার রস্যই নাই, তো এখানে ভিন্নতা হইতে পারে। সো এই আ আ আ ভিন্নতা কি আসছে? আসা নাই। এখানে আসছে ম, এখানে আসছে ত, এখানে আসছে তালব্য শ। আচ্ছা, ম এর পরে ত, ত এর পরে তালব্য শ। আচ্ছা, ম কি ত এর পরে? সরি, ম এর পরে কি তো নাকি ত এর পরে ম? ত থ দ ধ দন্ত ন, তাহলে তটা আগে আসার কথা ছিল, এটা উত্তর না। তটা আগে আসতো না। আচ্ছা, এখানে আ, এখানে আসছে ল, এখানে তালব্য শ, এখানে দন্ত স। অন্তস্থ জ, অন্তস্থ র, ল, তালব্য শ, মূর্ধন্য স, দন্ত স। তাই অন্তস্থ জ, অন্তস্থ র, ল, তালব্য শ, মূর্ধন্য স, দন্ত স। সিকোয়েন্স মিলছে কিনা বা এগুলো না দেখলেও চলছে। দ্বিতীয় কোশ্চেন, পিসি বলে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, জানিস আল্লাদি? এই আলহাদিকে বললো যে এই যে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, কার মুখ দেখা? যোগুর মুখ দেখা। কারণ যোগুকে দেখতে এই পিসির জামাই মানে পিসের মতো মনে হয়। আলহাদির পিসে, পিসে মানে কি? পিসে ফেলে না কিন্তু, এই পিসে মানে কি? পিসির হাজবেন্ডকে পিসে বলে। এই পিসে কিন্তু পিসির জামাই। পিসিকে পিসে বলতে হচ্ছে পিসির স্বামীকে পিসে বলে। পিসির স্বামী সে হচ্ছে পিসে। এই পিসে কিন্তু সেই পিসে ফেলা না কিন্তু, এই পিসে ফেলা কিন্তু ভিন্ন জিনিস। আচ্ছা, যাক, এখানে আসলে অপত্য স্নেহ, অপত্য মানে সন্তান, সন্তানের মতো স্নেহ জাগছে কার প্রতি? যোগুর প্রতি। কার? পিসির। তৃতীয় কোশ্চেন, ম্যালেরিয়া কথাটি না হয় নাই পারিলাম, ম্যালেরিয়া শব্দের উৎস ভাষা ইতালি। স্বরবর্ণের প্রাথমিক রূপ, প্রাথমিক রূপ মানে কি? একবার শুরুতে। তাহলে সংক্ষিপ্ত রূপ কি? যে সংক্ষেপ করা হয়েছে। আচ্ছা, কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নাই? অ, তাহলে প্রাথমিক রূপ ছিল। এখানে প্রাথমিক রূপ যে কথা, স্বরবর্ণ একই কথা। তাহলে স্বরবর্ণ যেই কটা সবগুলো প্রাথমিক রূপ ছিল, তাহলে অ থেকে ও পর্যন্ত 11টা। বুঝতে পেরেছেন? তাহলে বাংলায় বর্ণমালার প্রাথমিক রূপ কয়টি? 50টি। প্রাথমিক রূপ মানে সংক্ষিপ্ত হওয়ার আগের রূপ। সংক্ষিপ্ত হয়েছে আগে প্রাথমিক হওয়া লাগবে না, ওইটা। ওকে, 5 নম্বর, নিম্নের কোন শব্দটি বানানটি শুদ্ধ? তাই মূল্যায়ন শুদ্ধ, রুদ্ধ শুদ্ধ না কেন, নিরূপণ শুদ্ধ না, দীর্ঘ হইতো, হ্যাঁ দীর্ঘ হইতো না, এটা দীর্ঘ হইতো। রুদ্ধ এরকম এরকম রুদ্ধ হইতো। তারপর চত্বর বানানে একটা ত হইতো। সরি, রুদ্ধ বানানটা এরকম না, রুদ্ধ এরকম ঠিক আছে, এরকম হচ্ছে রুদ্ধ, ঠিক আছে তো। এটা রতে রস্যকা, সরি, এটা রুদ্ধ এরকম হইতো, হ্যাঁ ঠিক আছে, আমি এটা পরে করছিলাম, রতে রস্য হবে। 6 নম্বরে, রিলিফ রিহেবিলিটেশন মানব কল্যাণে অপমানে পরিণত হয়েছে। 7 ভুল উচ্চারণের প্রবন্ধ বানানটা কি হইতো? পরফলা ওকার হইতো, পরফলা ওকার, প্রবন্ধ, এই পরফলা ওকার হইতো, বাকি সবগুলো ঠিক আছে। সূর্যোদয়ে, এটা হচ্ছে সূর্যোদয় শাশ্বত কোন পদ? এখানে বাক্যটা মিসিং আছে, বাক্যটা কি মিসিং আছে এখানে? সূর্যোদয়ে এই শব্দটা আপনার সেটা মিলে নেবেন। প্রশ্ন ঠিক ছিল, এখানে বিশেষণ পদ ছিল, শাশ্বত বিশেষণ পদ ছিল। 9 তাহারি পরমাণু কবিতাটি কেমন কবিতা? এটা হচ্ছে একটা কাল্পনিক সংলাপনিক কবিতা, কাল্পনিক না। 10 হচ্ছে আনন্দ সাগর, আনন্দের সাথে সাগরের অভেদ কল্পনা করা হইলে তাকে আমরা বলি কি? রূপক কর্মধারয় সমাস। যাহা হতে, আচ্ছা, কিসের অভেদ? সাগরের কোনো সীমা নাই, আনন্দের কোনো সীমা নাই, সেই দৃষ্টিকোণ থেকে যাহা হতে পারে না, অসম্ভব। সোনারতরী কবিতার মর্মবস্তু হচ্ছে কি? মহাকালের আবহমান। আবহমান মানে কি? আবহমান মানে কি? আবহমান কাল থেকে, মানে এই যে আগেও ছিল, এখনো আছে, সামনে থাকবে। কনসাল, কনসাল কি? বাণিজ্য দূত।
18 বছর বয়স নেতিবাচক কালো অধ্যায় হচ্ছে 18 বছর বয়সে অধ্যায় উঠতে পারে যে চরণে প্রকাশ পেয়েছে এটা হচ্ছে কি এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। 15 সিরাজউদ্দৌলা নাটকে ওয়ালি খানের বাঙালি কাপুরুষ্ণ সংলাপে প্রকাশ পেয়েছে স্বজাত্যবোধ, বানানটা এখানে ভুল আছে, এটা আকার হবে না, স্বজাত্যবোধ হবে। নিজের জাতির প্রতি যে একটা আলাদা সম্মান বোধ সেটা হচ্ছে স্বজাত্যবোধ। তো আমাদের প্রশ্ন সমাধান শেষ হলো। আশা করছি আপনাদের ডিইউ গেটওয়ে টেস্ট পরীক্ষা ভালো হয়েছে। আর এই গেটওয়ে টেস্ট পরীক্ষার মাধ্যমে আপনাদের স্বপ্নের একটি সিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের দ্বার উন্মুক্ত হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির দ্বার। এবং আপনাদের প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা। আসসালামু আলাইকুম।